গোল্ডেন বুটের লড়াই কিন্তু জমে গেছে। কেরালার সেরা প্লেয়ার ছিটকে যাওয়ায় সুবিধা হবে ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল শিবিরেও এলো বড় সুখবর। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে কথা বলার রয়েছে, ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলার রয়েছে, এছাড়াও বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা কথা বলি একটু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো ইস্টবেঙ্গল কেন যে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কারণ এর পরেও আমরা কি আর আশা করতে পারি ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারবে? যেখানে আমরা ভেবেছিলাম ঠিক আছে ফার্স্ট লেগের ম্যাচগুলো খুব একটা ভালো যায়নি, কিন্তু সেকেন্ড লেগে সুযোগ রয়েছে যেখান থেকে কামব্যাক করা যেতে পারে, কিন্তু না, ইস্টবেঙ্গলের জায়গাতেই রয়েছে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল 4-2 গোলে হেরেছে। আর ইস্টবেঙ্গলের মানে পারফরমেন্স একদম হতাশাজনকের থেকেও দেখে ভয় লাগছে যে কোনো মুহূর্তে বড় সড়ো ব্যবধান হয়ে যেতে পারে। যেভাবে অপোনেন্টকে বল গিফট করছে, কোনো রকম বোঝাপড়া নেই, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না, এরকম একটা জঘন্য পারফরমেন্স ইস্টবেঙ্গলের বর্তমানে চলছে। তো আবারও কিন্তু ইস্টবেঙ্গল হারলো বড় ব্যবধানে, এবং পাঞ্জাব ডেফিনেটলি তারা ভালো খেলেছে, তারা 4-2 গোলে এই ম্যাচ জিতে নিয়েছে। তো এর সাথে সাথে যদি আমরা আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি, তো আমরা আইএসএলের প্রত্যেকটা ম্যাচই দেখছি বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে। সেখানে পাঞ্জাব এফসি বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ যারা দেখোনি, একটা সেরা ম্যাচ তোমরা মিস করেছো। যে এই রকমও হাড্ডাহাড্ডি ম্যাচ হতে পারে, দুটো দল যা ফুটবল খেলেছে, মানে এ বলে আমাকে দেখো তো ও বলে আমাকে দেখো, দুটো দলই মোটামুটি একদম 50-50 বল পজিশন নিয়ে খেলেছে। হ্যাঁ, সেখানে পাঞ্জাব তাদের অ্যাটাক বেশ ভালো লাগছিল, তারা কিন্তু 10টা শট করেছে, 3টে শট অন টার্গেট ছিল। সেখানে নর্থ ইস্ট তুলনামূলক একটু কম শট করলেও নর্থ ইস্ট ডিফেন্স বা মিডফিল্ড কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, এবং খেলাটা বেশ কিছুটা ফিজিক্যালি হয়েছে। কারণ দুটো দলই প্রচুর ফাউল করেছে। একটা ম্যাচে টোটাল ফাউলের সংখ্যা যদি তাকাই, সেখানে কিন্তু টোটাল 27টা ফাউল হয়েছে। তো দুর্দান্ত কিন্তু এই ম্যাচটা কিন্তু হয়েছে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পেলাম 60 মিনিটের মাথায় পার্থিব গগৈ সে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং করলো, এবং তার থেকেও ভালো ফিনিশিং আমরা দেখলাম পাঞ্জাব এফসি স্ট্রাইকার এফিয়ংয়ের কাছ থেকে। দুর্দান্ত ব্যাক ফ্লিকে কিন্তু গোল করে দিল, এবং সেখান থেকে 1-1। এর পরেও কিন্তু ড্যানি র্যামিরেস সে কিন্তু একটা গোল করে, কিন্তু সেটা অফসাইডের জন্য ক্যান্সেল হয়ে যায়, এবং 1-1 ব্যবধানে কিন্তু এই ম্যাচটা শেষ হয়। তো ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু পাঞ্জাব তারা 3 ম্যাচ থেকে 4 পয়েন্ট পেল, নর্থ ইস্ট কিন্তু তারা 4 ম্যাচ থেকে 3 পয়েন্ট পেল। পয়েন্ট টেবিল কিন্তু জাস্ট জমে গেল। ম্যাচ উইক 4 কমপ্লিট, এরপর কিন্তু ম্যাচ উইক 5 শুরু হবে। ম্যাচ উইক 4-এর পরে যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই, মোহনবাগান 4 ম্যাচে 12 পয়েন্ট প্লাস 12 গোল ডিফারেন্স, জামশেদপুর 4 ম্যাচে 12 পয়েন্ট প্লাস 4 গোল ডিফারেন্স, এফসি গোয়া 4 ম্যাচে 8 পয়েন্ট, মুম্বাই সিটি এফসিও 4 ম্যাচে 8 পয়েন্ট, ইস্ট বেঙ্গল রয়েছে 4 ম্যাচে 7 পয়েন্ট, এছাড়া বেঙ্গালুরু এফসিও কিন্তু 4 ম্যাচে 7 পয়েন্ট করে পেয়েছে। তো এটাই কিন্তু লিগ টেবিল, এবং পরের যে ম্যাচ উইক আরও হাড্ডাহাড্ডি ম্যাচ উইক হবে সেটা বলাই যায়। এবং পরের ম্যাচ উইক শুরু হচ্ছে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ম্যাচ দিয়ে। সেখানে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি ওড়িশা মুখোমুখি হবে 13ই মার্চ, এবং 14ই মার্চ ইস্ট বেঙ্গল কেরালা, যেটা ওয়াইবিকেতে খেলা, এবং একই দিনে মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচ, যেটা বেঙ্গালুরু থেকে খেলা হবে। তো ওভারঅল কিন্তু খেলাগুলো বেশ এবার হাড্ডাহাড্ডি হবে, সেটুকু বলাই যায়। এবং এর সাথে সাথে যদি আমরা তাকাই যে এবার গোল্ডেন বুটগুলোর দিকে বা গোল্ডেন বলের দিকে, সেখানে কিন্তু গোল্ডেন বুটের রেসে এই মুহূর্তে কিন্তু লড়াই বেশ জমে গেল। জেমি ম্যাকলারেন লাস্ট ম্যাচে 4টে গোল করেছে, এবং সে কিন্তু চলে গেছে 7টা গোল করে একদম টপে, যার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলাটা ভুল, যার সঙ্গে লড়াইয়ে রয়েছে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসুফ এজেজারি। সে 2টো ম্যাচে 4টে গোল করেছিল, লাস্ট 2টো ম্যাচে তার কাছ থেকে গোল দেখতে পাইনি। এছাড়া এখানে ড্র্যাজিচ সেও কিন্তু 3টে গোল করেছে, পাঞ্জাব এফসির এফিয়ং সেও কিন্তু 3টে গোল করেছে। তো লড়াই কিন্তু বেশ জমে গেল, সেটা বলাই যায়। এছাড়া যদি আমরা একটুখানি অ্যাসিস্টের লিস্টের দিকে তাকাই, সেখানে লিস্টন কিন্তু লাস্ট ম্যাচে জেমি ম্যাকলারেনকে জোড়া অ্যাসিস্ট করেছিল। মাদি তালালের কাছ থেকেও আমরা 2টো অ্যাসিস্ট দেখতে পেলাম। এছাড়া নিখিল পূজারি বা সুভাশিস বোস তারাও কিন্তু 2টো করে অ্যাসিস্ট করেছে। তো এই লড়াইটাও কিন্তু বেশ ভালো জমে গেছে। তো এর সাথে সাথে এবার যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল ঘরের মাঠে কিন্তু মুখোমুখি হতে চলেছে
অবশ্যই কঠিন প্রতিপক্ষ এই কারণে যে তাদের হারানোর কিছু নেই, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। তো কেরালার যদি কথা বলি, কেরালা কিন্তু যথেষ্ট ভালো দল। হ্যাঁ, তারা সেই রকমভাবে এখনও পর্যন্ত রেজাল্ট পায়নি, কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে তারা রেজাল্ট আনতে পারে, সেটুকু আমরা ভরসা তাদের উপর রাখতে পারি। তো এই জায়গাতেই কিন্তু তাদের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, সে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচে কার্যত অনিশ্চিত হয়ে যেতে পারে, সেরকমটাই শোনা যাচ্ছে। সেটা আর অন্য কেউ নয়, নৌচা সিং। তো তোমরা সকলেই চেনো 26 বছর বয়সী এই লেফট ব্যাক অলরেডি আইএসএলের 4টে ম্যাচে 3টে ইয়েলো কার্ড দেখে নিয়েছে। লাস্ট ম্যাচের পর শোনা যাচ্ছে তার হ্যামস্ট্রিংয়ে বেশ কিছুটা ইনজুরি হয়েছে, তাকে কিন্তু কয়েকটা দিন রেস্টের মধ্যে থাকতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে এই প্লেয়ার না থাকলে কিন্তু ইস্টবেঙ্গলের সুবিধা হবে, কারণ ইস্টবেঙ্গলের কাছে উইঙ্গাররা যথেষ্ট ভালো রয়েছে এবং অ্যাটাকাররাও ভালো রয়েছে। তো এই সেট প্লেয়ার ছিটকে যদি যায় কোনোভাবে কেরালা ব্লাস্টার্সের, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এই জায়গাটা কেরালার দুর্বলতম জায়গা হয়ে যাবে এবং সেখান দিয়ে কিন্তু অবশ্যই অনেক অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবে, সেটুকু বলাই যায়। তো এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল এই ম্যাচের জন্য আজ থেকে জোর কদমে আবার নতুন করে অনুশীলন শুরু করছে এবং সেই জায়গাতেই দেখার বিষয় হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের যে সবাই কীরকম অবস্থায় রয়েছে। কেভিন এখনও পর্যন্ত অনিশ্চিত, কারণ তার এই মাসে খেলার সম্ভাবনা কার্যত নেই। তো সেই জায়গাতে কেভিন কবে ফিরবে তাকে নিয়ে কতটা কি হবে না হবে, কারণ এই যে মাঝখানে ছুটি ছিল, এর মাঝখানে কেভিন কিন্তু তার মেডিকেল জন্য কিন্তু সে একবার মুম্বাইতেও গিয়েছিল শোনা গেছে, এবং সেখানে কিন্তু ট্রিটমেন্ট করে সে এসেছে। তো দেখা যাবে যে কেভিন কতটা ফিট হয়ে উঠেছে। এবং এই ম্যাচ থেকে অবশ্যই ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সল ক্রেসপো ফেরার কিন্তু সম্ভাবনা, লাস্ট ম্যাচেও বেঞ্চে ছিল। তো সলকে নিয়ে কি পরিকল্পনা থাকে, কীভাবে বাদবাকি ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলে, সেটা সলের উপর অনেকটাই গুরুদায়িত্ব থাকবে। তো অবশ্যই সলকে নিয়েও পরিকল্পনা রয়েছে যাতে ভালো করে এই ম্যাচটাতে অন্তত পয়েন্ট এবং পয়েন্টের সাথে সাথে গোল যদি বাড়িয়ে নেওয়া যায় সেটা কিন্তু চেষ্টা করতে হবে। তার কিন্তু অনুশীলন আজ থেকেই শুরু করবে। তো এছাড়া যদি আমরা একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান কিন্তু এবার অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে, সিজনের প্রথম অ্যাওয়ে ম্যাচ বেঙ্গালুরু এফসির সঙ্গে। যেই বেঙ্গালুরু এফসিও কিন্তু ভালো ফুটবল খেলেছে, কিন্তু ধারে বারে মোহনবাগান অনেক অংশ এগিয়ে, তারাও কিন্তু জোর কদমে অনুশীলন চালাচ্ছে। তো এই জায়গাতেই তাদের ব্রাজিলিয়ান উইঙ্গার কাম অ্যাটাকার রবসন রবিনোকে নিয়ে এখনও পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না যে আদেও রবসনকে পাওয়া যাবে কি। তো যেরকমটা রবসন জানিয়েছে, সে যদি পুরোপুরি ফিট হয়ে যায় তাহলে অবশ্যই সেই ম্যাচ খেলবে, কিন্তু এখনও পর্যন্ত যেরকমটা আশা করা যাচ্ছে তাকে নিয়ে একটু চিন্তার কারণ রয়েছে। এই ম্যাচে হয়তো তাকে নাও পাওয়া যেতে পারে, লাস্ট ম্যাচেও তাকে পাওয়া যায়নি। তো এই অ্যাটাকারকে ছাড়াই হয়তো মোহনবাগানকে খেলতে হবে, সেই রকমভাবেই পরিকল্পনা চলছে। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হবে, যদি দেখা যায় যে হ্যাঁ সে ম্যাচের মতন জায়গায় রয়েছে তাহলেই তাকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হবে, তা নাহলে তাকে ছাড়াই কিন্তু টিম ট্রাভেল করবে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।